বন্ধুত্ব ও ভালোবাসায় অনেক তফাৎ আছে, কিন্তু ঝট করিয়া সে তফাৎ ধরা যায় না। বন্ধুত্ব আটপৌড়ে, ভালোবাসা পোশাকি। বন্ধুত্বের আটপৌড়ে কাপড়ের দু এক জায়গায় ছেঁড়া থাকিলেও চলে, ঈষৎ ময়লা হইলেও হানি নাই। হাঁটুর নিচে না পৌঁছিলেও পড়িতে বারণ নাই, গায়ে দিয়া আরাম পাইলেই হইল। কিন্তু ভালোবাসার পোশাক একটু ছেঁড়া থাকিবে না, ময়লা হইবে না, পরিপাটি হইবে। বন্ধুত্ব নাড়াচাড়া, টানা ছেঁড়া, তোলা পাড়া সয়, কিন্তু ভালোবাসা তাহা সয় না। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। অগ্নিবীণার প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 7টা। সকালবেলাতেই আমি রায়ানকে নিয়ে বেরিয়ে পড়েছি ওর পাপার সাথে স্কুলে দিতে যাওয়ার জন্য। আজকে কিছু বন্ধুত্বের লাইন দিয়ে শুরু করলাম, কারণ গত কয়েকদিন আমি ব্লগ দিতে পারিনি। আর এই বন্ধুত্বের লাইনগুলো দিয়ে শুরু করার কারণ হচ্ছে, দুদিন আগেই আমাদের ফ্রেন্ডশিপ ডে গিয়েছে, তাই জন্যই আমি কিছু বন্ধুত্বের লাইন দিয়ে, কবিগুরুর লেখা কিছু লাইন দিয়ে আমি আর কি আজকের ব্লগটি শুরু করেছি। যাই হোক, আজকের দিনটি বুধবার। জানেন, বুধবার আমি স্কুলে দিতে আসি। স্কুলে রায়ানকে দেওয়াও হয়ে গেছে, চলে এসেছি একটু চা খেতে। আর চা খেতে এসে দেখুন, এই যেখানেই আমি যাই আমার এই ছানাপোনাগুলো কোথাও না কোথাও থেকে এসে আমার কাছে কিন্তু জুটে যায়। কি করে চেনে বা কি করে বোঝে যে আমি ওদের সঙ্গটা খুব পছন্দ করি, সেটা আমি বুঝতে পারি না, কিন্তু ওরা ঠিক বুঝে যায়। আসলে এদের সঙ্গটা না আমাকে ভীষণ স্বস্তি দেয়, জানেন। আসলে মানুষদের সাথে মিশতে গেলে না অনেক কিছু ভাবনা চিন্তা করে, অনেক কিছু মাথা খাটিয়ে কথাবার্তা বলতে হয়, অনেক কিছু চিন্তা ভাবনা করে অনেক ফর্মালিটি মেনটেন করতে হয়। কিন্তু এদের বিষয়টা, যে কোনো প্রাণীর বিষয়টা ভীষণ খাঁটি। তাদের ক্ষেত্রে কোনো মতো ফর্মালিটি লাগে না, তারা একটু ভালোবাসা পেলেই অনাবিল আনন্দ পায়। তো এই জায়গাটা না আমার ভীষণভাবে তৃপ্তি দেয়। তাই জন্য এদের সঙ্গটা আমি আজীবন ভীষণভাবে উপভোগ করি। সেই ছোট থেকে আজ অবধি ভীষণভাবে প্রাণীদের আমি ভালোবাসি, সে পশু হোক বা পাখি, সবাইকেই আমি ভীষণ ভালোবাসি। আর এই গাছগুলোকে দেখুন, এই গাছগুলোর যে কোনো গাছের কাছে গেলে আমার খুব মনে হয়, ছোটোবেলায় একটা পড়া পড়েছিলাম যে গাছের পাশে যদি দাঁড়িয়ে আপনি 2-4টে খারাপ কথা বলেন, প্রত্যেক দিন যদি সেটা রিপিট করেন, তাহলে গাছগুলোর উপরও সেটা এফেক্ট করে, তাহলে সেটা প্রাণীদের উপর আরও বেশি এফেক্ট করবে। তো তখন থেকে না আমার যেন মনে হয়, আমি গাছগুলোর পাশে গিয়ে যদি একটু আদর করি বা একটু হাত বোলাই, তাহলে ওরা যেন সেটা অনুভব করতে পারে। চলুন এখান থেকে এবার বেরিয়ে পড়ি। এই দেখুন প্রান্তিক স্টেশনটা, এই ট্রেনের লাইনগুলো দেখলেই না মনে হয় অনেক দূরে কোথাও ঘুরতে চলে যায়। আজকে জানেন তো অনেকগুলো কাজ আছে। আজ আমাদের একটা ইনভিটেশন আছে। অ্যাকচুয়ালি আজ নয়, ইনভিটেশনটা হচ্ছে কালকে থেকে। কালকে আমার এক দাদার ছেলের পৈতে আছে। তো আজকে সেই জন্য একটুখানি নিজেকে ঘষা মাজা করতে হবে, তাই জন্য একটু পার্লারে যাব। আর সন্ধেবেলা থেকে সেই দাদার বাড়িতেই যাব, দাদার ছেলের পৈতের জন্য যে ছাজনাতলাটা তৈরি হবে সেখানে আলপনা দিতে। আসলে অনেক বছর জানেন তো আলপনা দেওয়ার অভ্যেস নেই, জানি না পারবো কিনা দিতে, তবে চেষ্টা করব। যেহেতু বলেছে, দাদা বৌদি দুজনেই বারবার করে ফোন করে বলেছে, এসেছিল বাড়িতে বলেছে, সেহেতু চেষ্টা করি, দেখি কতটা পারি। চলুন। আর এই শান্তিনিকেতনের ভেতর দিয়ে যেতে যেতে না মনটা এমনিতেই সকালবেলা ফ্রেশ হয়ে যায়, জানেন। কি যে চোখের আরাম আর কি যে চোখের স্বস্তি, এই গাছগুলোর দিকে না তাকালে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যখন কোনো সময় শান্তিনিকেতনে ঘুরতে আসবেন, কোনো সময় পায়ে হেঁটে হোক বা কোনো সময় গাড়িতে করে হোক, আপনি এই রাস্তাগুলো দিয়ে হেঁটে যাবেন বা গাড়িতে করে চলবেন, দেখবেন অনাবিল একটা আনন্দে মনটা কিন্তু ভরে ওঠে, শুধু এই গাছগুলোর দিকে তাকিয়েই। কারণ এই সবুজ, একের পর এক সবুজ গাছ চোখকে যেন অদ্ভুতভাবে তৃপ্তি দেয়। কি সুন্দর লাগছে বলুন। যাই হোক, সারাদিন অনেক ব্যস্ততা কাটবে, সকালবেলায় এই যে চোখের তৃপ্তিটা করে নিলাম, তাতেই সারাদিনটা ফ্রেশ হয়ে থাকবে। চলুন এবার যত তাড়াতাড়ি সম্ভব পার্লারে ঢুকতে পারি, তত তাড়াতাড়ি শেষ করে বেরিয়ে আসতে পারবো।
আসলে আমার জানেন তো একটুখানি কুঁড়েমেও আছে। আমি সচরাচর খুব একটা পার্লারে যেতে পারি না। পারি না বলতে আমি পছন্দ করি খুব যেতে, কিন্তু যাওয়া হয়ে ওঠে না। তো সেই জন্য কোনো অকেশনের আগেই আর কি মনে পড়ে চুলটা হয়তো কাটাতে হবে, চুলটা হয়তো একটু কালার করাতে হবে বা একটু থ্রেডিং করাতে হবে। এইগুলো না মাথায় প্রচণ্ড পরিমাণে নাড়া দেয়। সেই জন্য আর কি তখন অ্যাপয়েন্টমেন্টটা নিই। আর আপনাদের তো আগেই দেখিয়েছি যে ওয়েলা বলে এখানে একটা হেয়ার টার্নারও আছে, ওয়েলা পার্লারও আছে। তো সেইখানেই আমি যাই। এই দেখুন চলেও এসেছি। এখানে যে ভাইরা তাদেরকে আগে থেকে ফোন করে দিলেই তারা ফাঁকা রাখে। এই দেখুন ঢুকেও পড়েছি, একদমই ফাঁকা ছিল এবং সঙ্গে সঙ্গেই সৌরভ আমাকে বসিয়ে দিয়েছে। আমি পুরোপুরি ওদের দায়িত্বে ছেড়ে দিয়েছি। কিভাবে চুল কাটা হবে বা কী কালার করবে সেটা সমস্তটাই ওদের দায়িত্বের উপর ছেড়ে দিয়েছি। কারণ এখন না আর অত মাথা কাটাতেও ভালো লাগে না। আগে না বেশ নিজে বলতাম যে এভাবে চুল কেটে দাও বা এভাবে কালারটা করলে ভালো লাগবে, এখন আর ইচ্ছে হয় না। এখন ওদের উপর ভরসা করেই পুরোটা ছেড়ে দিই। আর ওরা ভীষণভাবে আন্তরিকভাবে কাজ করে, যার জন্য আমার আর হেডেক নেওয়ার প্রয়োজন পড়ে না। আর এই গরমে যখন মাথায় জলটা পড়ে না, তখন এমনিতেই চোখটা জুড়িয়ে আসে, মনে হয় ওখানেই ঘুমিয়ে পড়ি। প্রথমেই কাটিংটা করে নেবে, সৌরভ আমাকে বললো সেটাই। এখন মোটামুটি ঘড়িতে 10:30 মতো বাজে। আমি জানি না কতক্ষণ সময় লাগবে। ওরা তো বলছে ঘন্টা 2-1-এর মধ্যে হয়ে যাবে, কিন্তু আমি যখনই এখানে আসি কোনো দিনই প্রপার টাইমে হয় না। ওরা এত নিখুঁতভাবে কাজ করতে চায় যে অনেকটা সময় ওরা নিয়ে নেয়। একটুখানি এদিক থেকে ওদিক হলে ওরা পছন্দ করে না। ওরা কিন্তু কন্টিনিউয়াসলি এতটাই ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করে যেন কোনো কাস্টমার অসন্তুষ্ট না হয়। তো যাই হোক, কাজও শুরু করে দিয়েছে, দেখা যাক কেমন লুকস দেয় ও আমাকে। আর জানেন তো আমার চুলগুলোতে অনেক দিন মেনটেনেন্সের অভাবে এত জট পড়ে গেছে যে ওরা বলছে চুলগুলোকে ছাড়াতেই ওদের অনেকটা সময় লেগে যাচ্ছে। আর প্রচণ্ড ধুলো, জানেন বোলপুরে অস্বাভাবিক ধুলোর জন্য চুলে প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে যায়। যাই হোক, মোটামুটি একটা কাটা হয়ে গেছে, কিন্তু এখনও ফিনিশিং টাচটা দেয়নি। তো সেটা আফটার কালার করার পর সেটা দেবে। কালারটা প্রথমে করে নিই। ওই দেখুন ভাইটা কালারটা রেডি করছে। ওই ভাইটি কালার করবে, সৌরভ চুল কেটে নিয়েছে, বাকিটা এবার ওই ভাইটিই করবে। আর সালনের অবস্থা দেখুন, পুরো ফাঁকা, কেউ নেই। ঘড়িতে এখন প্রায় 11:30 বেজে গেছে। এই দেখুন 11:40 বাজছে। আর আমি ঢুকেছি প্রায় 10টার সময় এখানে। অলরেডি 1 ঘন্টা 40 মিনিট পেরিয়ে ফেলেছি। তো দেখা যাক আর কতক্ষণ লাগে। মনে হচ্ছে এখনও বেশ সময় লাগবে। আসলে সকালের দিকটা ফাঁকা থাকে বলেই সকালের দিকটা চুজ করেছি। আর আগে সময়ও হয়নি, আজ বুধবার, সেই জন্য আমি ভেবেছিলাম যে বৃহস্পতিবার যখন অনুষ্ঠানটি, তখন বুধবার গিয়ে আর কি কাজগুলো সেরে আসবো। আসলে কোনো অনুষ্ঠানের আগে একটু ঘষা মাজা করলে নিজেরও বেশ ফ্রেশ লাগে। কত যত্ন সহকারে করছে দেখুন।
চলুন এখন এইভাবে বসে থাকি প্রায় 45 মিনিট, 1 ঘন্টা। মনে হচ্ছে না 2:30-3টের আগে আমি আজ বাড়ি ফিরতে পারবো। আর এদিকে জানেন তো, আমি বলে এসেছি যে আমি আলপনা দিতে মোটামুটি বিকেল 4টেই ঢুকে যাব, কিন্তু কিভাবে যে যাব সেটা আমি এখন আর বুঝে উঠতে পারছি না। দেখা যাক কতক্ষণ লাগে এখানে, তারপরে ওনাদের আবার ফোন করে বলে দিতে হবে। দেখুন অলরেডি ওয়াশ হয়ে গেছে, আর মনে হচ্ছে বেশিক্ষণ লাগবে না, কিন্তু ঘড়িতে অলরেডি 2টো বেজে গেছে। 3টের আগে আমি কোনোভাবেই বাড়ি ঢুকতে পারবো না। আর একটা যেটা বলার ছিল সেটা হচ্ছে, যে দাদার ছেলের আজকে পৈতে, সেই দাদা কিন্তু আমার ব্লাড রিলেটেড কোনো দাদা নয়। সেই দাদা সেই দাদার ফ্যামিলি আমাদের বাড়িতে ভাড়া থাকতো। আমি যখন ছোট ছিলাম, আমার জন্ম থেকেই আমার একসাথে ওদের সাথেই বেড়ে ওঠা। রক্তের সম্পর্কের কেউ না হলেও একদম নিজের দাদা বোনের মতোই সম্পর্ক। নিজের দাদার কাছে যেভাবে কথা বলা যায়, যেভাবে আবদার করা যায়, নিজের দাদারা যেভাবে বোনের লেগ পুলিং করে, সেভাবেই কিন্তু আমাদের সম্পর্কটা। আসলে জন্ম থেকে দেখছে, ছোট থেকে একসাথে একই বাড়িতে বড় হয়ে ওঠা, তো সেই জন্য না বেশ সম্পর্কটা একদম অন্য লেভেলের। ছোটোবেলাটা যেন একসাথেই কাটানো, সেহেতু টানটাও সেই অন্যরকম। জানেননি তো, ছোটোবেলার টানটা একটা অন্যরকম থাকে, তো আমাদের টানটাও সেই অন্যরকম। বর্তমানে সেই দাদা এখন ইউএসএতে থাকে, কিন্তু সম্পর্কটা সেই ছেলেবেলার মতোই থেকে গেছে জানেন। মোটামুটি আমি ঢুকে পড়েছি এখানে সন্ধ্যে 6টা নাগাদ, কারণ আমার বাড়ি ফিরতে ফিরতে বিকেল 5টা বেজে গেছিলো। ওই দেখুন, যে বাটিকের জামা পরে যে দাদাটা আছে, উনি হচ্ছেন সেই দাদা যার কথা আমি বলছিলাম। আর সবুজ কুর্তি পরে যিনি আছেন, উনি হচ্ছেন বৌদি। তো এই দুজনের সাথেই আমার খুব আন্তরিক সম্পর্ক। আমি অলরেডি আলপনার কাজে লেগেও পড়েছি, জানি না কখন শেষ করতে পারবো। সবাই যদিও হাত লাগিয়ে দেবে, বৌদি ওই জন্যই দাঁড়িয়ে আছে যে তুই বল কতটা করবি, আমাকে বলে দে, আমিও পাশে পাশে হাত লাগাচ্ছি। তো আমার এই মুহূর্তে প্রয়োজন হয়নি, অবশ্যই প্রয়োজন হবে, কারণ আমি শেষ করতে পারবো না একা। আর এই জিনিসগুলো খুব ভালোও লাগে জানেন তো, এই অনুষ্ঠানের আগের দিন বা তার আগের দিন এই যে সবাই মিলে একসাথে কাজ করা। আর কি সুন্দর ছাজনাতলাটা সাজিয়েছে দেখুন, অপূর্ব লাগছে ছাজনাতলাটা দেখতে। আসলে আমি এতটাই কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, আমি ঠিকভাবে ক্যামেরাও করতে পারিনি। যেটুকু ছবি সবাইকে বলেছি তারাই তুলে দিয়েছে। কি সুন্দরভাবে গল্প করতে করতে কাজ একসাথে করা। আর এটি হচ্ছে ওই দাদার মামি। ওই মামি আমাকে জিজ্ঞেস করছেন যে ঘরগুলো কি করে আঁকবো। তো আমি অল্প স্বল্প বলে দিয়েছি, মামি পুরো ঘরটাই আঁকার দায়িত্ব নিয়ে নিয়েছেন। ওই দিক থেকে আমি একটু নিশ্চিন্ত হয়ে গিয়েছি। দেখুন পুরো বড় গোলটা আঁকা বাকি, এবং তার সঙ্গে সেটা কালার করাও বাকি। কি করে কমপ্লিট করব সেটাই বুঝে উঠতে পারছি না। যাই হোক, তাড়াতাড়ি হাত চালায়, দেখা যাক কতক্ষণ সময় লাগে। আর আমি এদিকে কাজ করছি, আর বাবাই দাদা কন্টিনিউয়াস আমার পেছনে লেগে যাচ্ছে, এরমভাবে করছিস কেন, ওরমভাবে করছিস না কেন। আমি বলছি তোমরা কি একটু হাত লাগাতে পারছো না? বলছে ভুলে গেছি আমরা ছবি আঁকতে। কন্টিনিউয়াসলি লেগ পুলিং করে যাচ্ছে, যার জন্য আমার কাজের আরেকটু দেরি হয়ে যাচ্ছে। আর ঝুমাদির সারাদিন, ঝুমাদি বলতে আমি বৌদির কথা বলছি, সারাদিন প্রচুর পরিশ্রম গেছে। বুঝতেই পারছেন, এক জায়গায় থাকা আর এক জায়গায় এসে সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা, প্রচুর পরিশ্রম যাওয়ার জন্য কি হয়েছে, ঝুমাদিও আর সেভাবে এফোর্ট দিতে পারছে না, কিন্তু তবুও চেষ্টা করছে। আমি ওই জন্য ঝুমাদিকে বলছি, ঝুমাদি তুমি একটু রেস্ট নাও, তোমাকে এখন করতে হবে না। আর এদিকে এই বাচ্চাটির কাণ্ড দেখুন, এই বাচ্চাটির অনাবিল আগ্রহ হচ্ছে ছবি আঁকার প্রতি। যেই ছবি আঁকা দেখেছে, ও কিন্তু এসেই লেগে পড়েছে ওই ছবিটা আঁকার জন্য। আর আমিও ওকে একটা কলকা ছেড়ে দিয়েছি নিজের মতো করে আঁকার জন্য। এত আনন্দ পাচ্ছে, এবং সুন্দরভাবে ওইটুকু 3-4 বছরের বাচ্চা সুন্দরভাবে কিন্তু কলকাটা করেছে। এই দেখুন, এবার প্রায় রাত্রি 9:30 বেজে গেছে, সবাই খেতেও চলে গেছে, কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি। বড় গোলটা আর মনে হয় না কমপ্লিট করে উঠতে পারবো। এই ছোট গোলটা কোনো রকমে কমপ্লিট করে 10টা 10:30টার মধ্যে বাড়ি ফিরতে পারলেই অনেক। এই দেখুন, এই কাকু
এই বৌদি সবাই একসাথে লেগে পড়েছে আমার সাথে কাজ করার জন্য, না তো আমি কোনোভাবেই সম্ভব হতো না কমপ্লিট করে ওঠা। এই সব মানুষ কটা যদি একসাথে সাহায্য না করতো অত দেরিতে এসে, আসলে জানেন তো এই জিনিসগুলো সারা দিনের ব্যাপার, সারা দিন বা সারাটা রাত যদি হাতে না থাকে তাহলে এগুলো কমপ্লিট করা খুব সমস্যা হয়ে যায়। আর দ্বিতীয়ত আমার এখন অভ্যাসও নেই, যে আমি সচরাচর করিও না, প্রায় 15 থেকে 16 বছর পর আমি এই কলকাতায় হাত দিয়েছি, তাহলে অবশ্যই আমারও তো প্র্যাকটিস নেই বলে দেরি তো হবেই বলুন। দেখতে বেশ সুন্দর লাগছে বলুন, আমি তো ভাবতেই পারিনি আমি আঁকতে পারবো। যাই হোক, মোটামুটি তো একটা শেপ দিয়েছি, ভালোই লাগছে বলুন। রঙগুলো দেওয়ার পর বেশ সুন্দর চোখে টানছে। এই দেখুন শেষ অবধি ঝুমাদিকেও টাচ দিতে হয়েছে। আসলে অনেকটা রাত্রি হয়ে গেছে জানেন, আমাকেও বাড়ি ফিরতে হবে, আর ঝুমাদিদেরও কালকে ভোরবেলা থেকে উঠতে হবে, কারণ কালকেই অনুষ্ঠান। আমি না হয় একটু দেরি করে আসবো, কিন্তু ওদের তো সকালে উঠতে হবে, বাড়িতে অনুষ্ঠান, বুঝতেই পারছেন। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে কাটাবেন।